শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যালো। হ্যাঁ। আচ্ছা, তো এবার আমরা আজকে ক্লাস শুরু করি। প্রথমেই আমাদের এই সপ্তাহে যে দুটো ক্লাস হয়নি তার একটু আমি অল্টারনেট শিডিউল জানিয়ে দিচ্ছি। আমি জানি অনেকেরই হয়তো কলেজের টাইমিং এর সাথে ক্লাস করবে, কিন্তু আমার এছাড়া স্লট দেওয়ার জায়গা নেই। তো যারা লাইভ ক্লাস আছে অথবা রেকর্ডিং ফলো করছে একটু শুনে নাও। তোমাদের সোমবারের যে ক্লাসটা আমি নিতে পারিনি সেটা শুক্রবার আমি নেব, সকালে তোমার তোমার 10টা থেকে 12টা অবধি। তো যারা অ্যাটেন্ড করতে পারবে করবে, বা বাকিরা পরে রেকর্ডিং শুনে নেবে। কারণ কলেজের ক্লাস ইম্পর্টেন্ট, আগে সেটা করবে। যাদের কলেজে ক্লাস নেই, কারণ অনেক কলেজে ছুটি পড়েছে, তারা করে নেবে। আর একইভাবে শনিবারেও ক্লাসটা হবে তোমার 11টা থেকে। শনিবার 11টা থেকে 1টা অবধি আমরা ক্লাসটা করব। তাহলে শুক্র আর শনি এই দুদিন এক্সট্রা টাইম দেওয়া হলো। আর শুক্রবার বিকেল বেলায় তোমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কার কতটা রেডি হয়েছে আজকে আমার এই সপ্তাহে দেখার কথা ছিল। কত 2 সপ্তাহ টাইম দেওয়া হয়েছিল পিপিটি রেডি করতে, 3-4 দিনের বেশি লাগার কথা না। তো সেখানে আমি একটু শেয়ারও দেরি করে করেছি, কারণ ফাইলগুলো কালেক্ট করা দরকার ছিল তিনি তোমাদের যারা পাস আউট হয়ে গেছে ওদের কাছ থেকে। তো ওরা আমার সাথে শেয়ার করতেই লেট করেছে, যেন আমার পাঠাতেও লেট হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই শুক্রবার কার কতটা রেডি হলো সেটা আমরা চেক করব। করে সেখানেও যা ইনপুট বলার আমি বলে দেবো। আর তারপর তো তোমাদের প্রেজেন্টেশনের একটা ডেট দেওয়া হয়েছে, সেদিন এসে সবাই মক টেস্ট হবে। তো আমরা মোটামুটি তাড়াতাড়ি সব শর্ট আউট করে নেওয়ার চেষ্টা করব। তাহলে যে টাইমটা শুনলে, এই সপ্তাহে দুটো এক্সট্রা স্লট, একটা হলো 24 তারিখ আর 25 তারিখ, দুদিনই তোমার শুক্রবার 10টা থেকে আর শনিবার 11টা থেকে, এই দুদিন তোমরা ক্লাস করবে। আর সেই সময় আমরা শুক্রবারের ক্লাসটাতে আমরা প্রোলগ করব, কারণ আমাদের প্রোলগ প্রোগ্রামিং এবার শুরু করতে হবে। আর শনিবারের ক্লাসটাতে আমরা একইভাবে সিআই কন্টিনিউ করব। কারণ আমাদের তোমার মাল্টিমিডিয়া এবং তার সাথে সাথে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্লাস শেষ হয়ে গেছে। তোমাদের সবাইকেই বলা হচ্ছে কোশ্চেন সলভ শুরু করো। যে যে কোশ্চেন গুলো আটকাচ্ছে গ্রুপে শেয়ার করা শুরু করো। আমি আজকে রাতে ওগুলো সলভ করা শুরু করবো, কারণ এর মধ্যে আমি সময় করে উঠতে পারি না। অলরেডি বেশ কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন তোমরা শেয়ার করেছো, তো আজকে রাত থেকে সলভ হবে। তো তোমরা যার যা কোশ্চেন আটকাচ্ছে গ্রুপে শেয়ার করে দিও, আমি পরপর সব সলভ করে করে এগিয়ে যাবো। গ্রুপেই পাঠিয়ে দেবো, তার সেগুলো পড়তে গিয়ে যদি বুঝতে সমস্যা হয় সেগুলো ক্লাসে আমার সাথে শেয়ার করে নেবে। তো আপাতত এই সপ্তাহে এটাই হলো প্ল্যানিং। যেভাবে বললাম সেভাবে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করবে। ক্লাসের আধ ঘন্টা আগে আমাকে একটু মনে করিয়ে দেবে যে ক্লাসে ছিল, কারণ যেহেতু একটু তোমার অড টাইমে ক্লাস হচ্ছে, রেগুলার শিডিউল না, আমার মাথায় নাও থাকতে পারে। তো আমাকে একটু রিমাইন্ডার দিয়ে দেবে। তো এবার আমরা আজকের ক্লাস শুরু করি। আমাদের আজকে সিআই এর আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করেছিলাম, যেটা হলো আমাদের নিউরাল নেটওয়ার্ক। তো চলো এবার সেই চ্যাপ্টার নিয়ে আমরা একটু আলোচনা করি। তো সেকেন্ড চ্যাপ্টারটাই আমাদের মোটামুটি বড় চ্যাপ্টার, এরপরে আমাদের সিলেবাস আর খুব বেশি সময় লাগবে না। তো যেভাবে এগোচ্ছে আমাদের মোটামুটি জুনের মিডের মধ্যে সব সিলেবাস শেষ হয়ে যাওয়ার কথা আছে, যেগুলো আমি হ্যান্ডেল করছি। আর তোমাদের অটোমাটা সিলেবাস নিয়ে আমার স্যারের সাথে কথা হয়েছে, আমি ওনাকে একটা ডেডলাইন বলে দিয়েছি, তার ভিতরে উনি শেষ করবেন। তোমাদের এক্সট্রা ক্লাস যা যা দেওয়া দরকার আমি বলে দিয়েছি, যে উনি সেইভাবেই ক্লাস অ্যারেঞ্জ করে দেবেন। কিন্তু একটাই একটু মুশকিল হচ্ছে, তোমাদের অনেকেরই কিন্তু টিউশন ফি ঠিক মতো তোমরা পাঠাচ্ছ না। তো এই যে সিস্টেমে আরো টিচাররা আছেন, তোমরা যদি ঠিকমতো সাপোর্ট না করো, তাদের কিন্তু তাদের স্যালারি গুলো ক্লিয়ার করা কিন্তু আমার জন্য মুশকিল হচ্ছে। কারণ আমি তো নিজের পকেট থেকে সবসময় দেবো না, এমনিতেও যথেষ্ট নিজের পকেট থেকে দেওয়ার চেষ্টা করি আমি অনেক ব্যাপারে। তো সেখানে দাঁড়িয়ে এতবার বলতে আমার ভালো লাগে না। আজকে 22 তারিখ হয়ে গেল, এখনো কিন্তু অনেকে টিউশন ফি দেন। তো সেই জায়গায় একটু ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তোমরা সাপোর্ট না করলে কিন্তু সিস্টেম এগোনো মুশকিল। নাহলে কিন্তু ক্লাস কমে যাবে, আমাদের করা থাকবে না, টিচারদের বাদ দিয়ে দিতে হবে। তারপর আমি যখন একটা পার্ট শেষ করব দেন আমি নতুন ক্লাস দিতে পারবো, এছাড়া কিছু করার থাকবে না। সেক্ষেত্রে পরীক্ষা এসে গেলেও কিছু করার থাকবে না। তো এটা একটু বাকিদের রিকোয়েস্ট, যারা এখনো শেয়ার করোনি অবশ্যই টিউশন ফিটা ক্লিয়ার করো, কারণ বারবার বলতেও ভালো লাগে না। সবাই সময় সব থেকে সিনিয়র জুনিয়ররা বরং এত বলা লাগে না, কিন্তু তোমাদের ব্যাচটাকে প্রচুরবার বলা লাগে এইসব। তো চলো এবার শুরু করা যাক। যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারছো না তারা রেকর্ডিং ফলো করে নেবে, যদি ফার্দার কোশ্চেনটাকে নেক্সট ক্লাসে করে নেবে। আর এমবেডেড সিস্টেমে বেশ কিছু নোট আমি ফরওয়ার্ড করেছিলাম, বিশেষ করে সরসনা কলেজে যারা সবার এমবেডেড সিস্টেম আছে,
সবাই একটু ওখান থেকে পড়তে থাকো। মেমোনটা আমি ফাঁকা স্লট দিতে পারছি না, আমাদের এক টিচারের নাম্বার আমি ফরওয়ার্ড করেছিলাম, তোমরা কেউ তার সাথে কন্ট্যাক্টও করোনি, আমি তাকে বলেও রেখেছিলাম, তোমরা চেয়েছিলে বলেই আমি দিয়েছিলাম। তো যাও, কিছু জায়গায় ফেস লস হয়, এগুলো কিন্তু একটু তোমাদের মাথায় রাখতে হবে, একদম শিওর হয়ে কিন্তু তোমরা কনফার্ম করলে জিনিসগুলো জানানো হয়। তো যাই হোক, আমি যদি বাকি পোর্শন গুলো শেষ করে উঠতে পারি, তোমাদের মেজর সিস্টেম আমি পড়িয়ে দেবো। তার আগে অব্দি আমি আগে বেসিক জিনিসগুলো শেষ না করা অব্দি, অথবা মেজরিটি ছাত্র যেদিকে আছে সেগুলো শেষ না করা অব্দি আমি বাকি দিকে হাত দিতে পারবো না। তোমরা নিজেরা পড়তে থাকো, যে কোচিং গুলো হচ্ছে সেগুলো রেডি করে রাখো, যদি আমি সিলেবাস শেষ করে নিতে পারি তাহলে তোমাদের ওখানে আমি অবশ্যই এন্টারটেন করবো। তো গতদিন আমরা ক্যারেক্টারিস্টিক্স এন্ড কম্পারিজন উইথ বায়োলজিক্যাল নিউরাল নেটওয়ার্ক এগুলো অব্দি পড়াশোনা করেছিলাম। তো আমার মনে পড়ছে এই অব্দি আমি আমাদের দেখিয়েছিলাম। তো এখানে একটা ট্যালি করে দেখানো রয়েছে বিএনএন আর এএনএন এর কম্পারিজন করা হয়েছে, যেটা বিএনএন এর ক্ষেত্রে আমরা ট্রেন গাইড বলে জানি, এটা এখানে ইনপুট, যেটা সিম্পিয়াস বলে জানি সেটা হলো এখানে নোটস, সিনাপসিস বলে যেগুলোকে আমরা নর্মাল আমাদের নিউরনের ক্ষেত্রে আইডেন্টিফাই সেটা হলো এখানে ওয়েট, আর যেগুলোকে আমরা অ্যাকশন বলে এগুলো এখানে আউটপুট। তো এইভাবেই আমরা উপরে ছবিটাকে আরেকবার আইডেন্টিফাই করার চেষ্টা করি, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হলো আমার বেসিক নিউরন, সেখানে ডেনড্রাইট আছে, অ্যাক্সন আছে, সেল নিউক্লিয়াস রয়েছে, সিনাপসিস রয়েছে, যারা আমরা বায়োলজি যেটা পড়েছি অথবা নাও যদি পড়ে থাকি, এখানেই তো ছবিগুলো দেখতে পাচ্ছি। তো আমাদের মাথার ভিতর নিউরনের ভিতরে ইনফরমেশন স্টোর করা থাকে তোমরা জানো। তো সে যেভাবে কাজ করে, আমাদের মাথার ভিতরে প্রচুর নিউরনস রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে সেই নিউরন গুলো যেভাবে পরস্পরের সাথে ইন্টারাক্ট করে আমাদের, সেটাকেই যখন আমরা এনএন নেটওয়ার্কের সাথে কম্পেয়ার করি জিনিসটা এরকম দাঁড়ায়। তোমরা এই ক্লাস 2 থেকে ছবি দেখে আসছো, তো সেটাই আমরা এখানে একটু ফাইনাল কম্পারিজন করে নিলাম যে কোনটার সাথে কোনটার আমরা মিল আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, তো হোপফুলি কিছুটা আমরা তোমার বুঝতে পারলাম। তো আমাদের মাথার মধ্যে প্রায় তোমার যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে 1000 নিউরন থাকে, সেখান থেকে 1 লাখ অব্দি নিউরন থাকে। যত মানুষের বয়স আস্তে আস্তে বাড়তে থাকে, নিউরন আস্তে আস্তে মারা যেতে থাকে। এই জন্য আমার অনেক মাথায় দেখবে আহ তোমরাও আস্তে আস্তে টের পাবে কদিন পরে যে অনেক ইনফরমেশন হঠাৎ করে মনে পড়ছে না, হঠাৎ করে ভুলে গেছো। এগুলো হয় কারণ আস্তে আস্তে আমাদের অনেক মেমোরি লস হতে থাকে। তো এবার আমরা এগিয়ে যাই সামনের দিকে। নিউরাল নেটওয়ার্কের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। ফার্স্টে বলা রয়েছে এখানে 4টে বেসিক কম্পোনেন্ট দেখা যাচ্ছে: লেয়ার, নিউরনস, অ্যাক্টিভেশন ফাংশন এন্ড ওয়েটস এন্ড বায়াস। দেখো বলা রয়েছে the structure of the neural network depends on the problem specification and it is configured according to the application. So in general, uh, in general, a neural network has the following structure and the components of artificial neural networks which make the fundamentals of neural network. তো অলরেডি উপরে আমরা দেখেই নিয়েছি 3টে লেয়ার এখানে থাকে: ইনপুট লেয়ার, হিডেন লেয়ার এন্ড আউটপুট লেয়ার। লেয়ারে বেশ কিছু তোমার বায়াস থাকে এবং তার সাথে সাথে আমাদের বেশ কিছু তোমার ম্যাথমেটিক্যাল ফাংশন, স্ট্যাটিস্টিক্যাল ফাংশন থাকতে পারে, যা আমরা ভ্যালু ক্যালকুলেশন করার চেষ্টা করি। ফাইনালি যখন আমরা রেজাল্ট ক্যালকুলেশনকে উঠি, তো সেখানে আমরা সেটাকে চেক করার চেষ্টা করি ন্যাচারাল রেজাল্টটা যা আসার কথা ছিল তার সাথে। যদি না মেলে সেক্ষেত্রে আমরা আবার ব্যাক করে আবার ফিরে নতুন কোনো ওয়েট ভ্যালু দিয়ে ক্যালকুলেট করার চেষ্টা করি। এভাবে হিডেন লেয়ার বেসিক্যালি আমাদের ক্যালকুলেশন অথবা আউটপুট জেনারেশনে সাহায্য করে। ফাইনালি আমরা আউটপুটটা দেখতে পাই। এখানে ডিটেলস একটু বলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এগুলো খুব কোয়েশ্চেন আসে। ফার্স্ট লেয়ার কাকে বলে? তো দেখো বলাই রয়েছে ইন আন নিউরাল নেটওয়ার্ক দেয়ার আর 3 layers: input layer, hidden layer and output layer. The input layer consists of the inputs or independent x variable known as the predictors. These inputs are collected from external sources such as text data, image or video files. যখন তোমরা কোনো এআই বেস ইমেজ এডিটর দিয়ে তোমাদের সেখানে ছবি আপলোড করো, ওই ছবিকে অন্যভাবে মডিফাই করে আমাদের শো করে, যেমন অঙ্কনাটার ছবিটা দিয়েছে এআই, বোঝাই যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে তো এটা হচ্ছে বেসিক্যালি আউটপুট। এবার অঙ্কনা যখন ছবিটা জেনারেট হলো, দেখলো নিজের অরিজিনাল ফেসের সাথে কতটা রিয়েলিস্টিক লাগছে। যদি না লাগে, ও আবার ব্যাক করে নতুন ভাবে একটা তোমার প্রসিডিওর অ্যাপ্লাই করার চেষ্টা করলো। নতুন যখন কোনো প্রসিডিওর যখন ক্লিক করছে, তার মানে নতুন কোনো ওয়েট অ্যাটাচ হচ্ছে ছবিটার সাথে, নতুন আউটপুট জেনারেট হচ্ছে। তো এআই এভাবেই কাজ করে। তো সেখানে দাঁড়িয়ে বলার যাবে ইন আ নিউরাল নেটওয়ার্ক দিস আর দ্য ইনফরমেশন perceived from the sense organ। তো নর্মাল ভাবে আইডেন্টিফাই করা হয়। এবার নেক্সট আসছে দ্য আউটপুট লেয়ার। কি বলা হচ্ছে? আউটপুট লেয়ার রেজাল্ট ফ্রম দ্য নিউরাল নেটওয়ার্ক, ইট উড বি নিউমেরিক্যাল ভ্যালু in a regression problem or a binary or multi-layer class for a classification problem. The output can also be the recognition of handwriting or audio, voice or classified image or text category. তো 3টে লেয়ার, অনেক সময় লেয়ার গুলো থেকে অনেক কোশ্চেন আসে, 3টে লেয়ার বিলং করে। তো 3টা এখানে আমরা দেখতে পাচ্ছি।
তো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো ইনপুট লেয়ার আমাদের বিভিন্ন ডেটার উপরে যে ইনপুট গুলো আমরা দিচ্ছি, তার উপর আমরা নতুন কোনো অ্যাজাম্পশন করার চেষ্টা করছি, সেই ডেটাগুলোকে আইডেন্টিফাই করতে হেল্প করে, আউটপুট রেজাল্ট জেনারেট করে। এর বাদেও একটা লেয়ার রয়েছে যেটাকে বলা হয় লেয়ার। তারপর কি বলা রয়েছে, apart from the input and output layer, there is another layer in the neural network called the hidden layer, which derives the features for model. There is one hidden layer in the above image, একটা লেভেলের উপরে দেখানো হয়েছে। তো হিডেন লেয়ারে কিন্তু দুটো পয়েন্ট রয়েছে, একটা বলা হয় সিঙ্গেল লেয়ার পারসেপট্রন আর একটা বলা হয় মাল্টি লেয়ার সেন্সর। দেখো, যখন নিউরাল নেটওয়ার্কে একটাই মাত্র তোমার লেয়ার থাকে ক্যালকুলেশনের জন্য, সেটাকে বলে সিঙ্গেল লেয়ার পারসেপট্রন। আর যেখানে একাশি লেয়ার থাকে, সেটাকে বলা হয় মাল্টি লেয়ার পারসেপট্রন। ঠিক আছে? তো যত কমপ্লেক্স সিস্টেম হবে, সেখানে বড় লেয়ার আস্তে আস্তে বাড়তে থাকে, এটাই। তো তিনটে লেয়ার সম্বন্ধে আমরা এখানে একসাথে ধারণা পাচ্ছি। তো সবার আগে একটা স্টেডিং দিয়ে না, কারণ এগুলো আর আমরা রিভিশনের সময় পাবো না, তোমাদের আবার নিজেদেরও পড়াশোনা শুরু করার টাইম এসে গেছে। রেজাল্ট করতে গেলে এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে, কারণ আমরা ধরে নিই আমাদের আজকে দাঁড়িয়ে আর একটা মাস বাকি পরীক্ষার আছে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের এর মধ্যেই সব শেষ করতে হবে। তো প্লেয়ার তাকে বলে আমরা একটু পড়লাম। এবার আছে তোমার বাকি পোর্শনটা একবার একটু আমরা জাস্ট দেখে গল্পের মতো করেই দেখে নেবো, কারণ আমরা এখন যাই পড়বো সেটাই মোটামুটি ফাইনাল ধরে নিতে হবে, কারণ এরপরে আমরা খুব বেশি সময় আর পাবো না রিভিশন দেওয়ার। কারণ এখানে আমাদের কিছু করার নেই, সিলেবাসে এত রয়েছে। প্যারালালি সময় 2.5 থেকে 3 মাসই পাই আমরা। তো তোমরা লাস্ট সেমিস্টার গুলো অ্যাক্সেস করেছো, দেখতেই পেয়েছো সময় আমাদের হাতে কতটা কম কম থাকে। এই বারবার করে বলা হয় যে সপ্তাহে যতটা পড়ানো হচ্ছে, সাথে সাথে সেটা একটু নেবে, তাহলেই রেডি হয়ে গেলে। এবার আমরা চলে আসি নেক্সট নিউরন। উপরে অলরেডি আমরা ছবি দেখে নিয়েছি, দেখো কি বলা হচ্ছে, অ্যাজ সিন অ্যাবভ, neurons the primary and basic processing unit in the neural network, receives information or data, performs simple calculation, then passes it further. The neurons are hidden and the output layer. The input layer does not have any neuron. The circle in the input layer represents the independent variable or the x. তো এখানে x বা নিউরন বলতে আলাদা করে কিছু থাকে না। আমাদের ইনপুট লেয়ারে যে ভেরিয়েবল গুলোকে আমরা আইডেন্টিফাই করি, সেগুলোকে এখানে নিউরন বলে আমরা বেসিক্যালি বোঝার চেষ্টা করি। তো কতগুলো ফাইনালি আউটপুট লেয়ারে থাকবে, সেগুলো ডিপেন্ড করে তুমি কি ধরনের প্রবলেম সলভ করার চেষ্টা করছো এই দিয়ে। তো বেসিক্যালি বেশিরভাগ সময় আমরা রিগ্রেশন টেকনোলজি ইউজ করি। যারা তোমার ট্যাগ পড়েছো তারা রিগ্রেশন সম্বন্ধে জানো। তো বিশেষ করে যখন আমরা ওয়েদার ফোরকাস্ট বা শেয়ার মার্কেটে কোনো ডেটা প্রেডিক্ট করার চেষ্টা করি, বা ধরো কিছু পাস্ট ডেটা দিয়ে সেখানে ফিউচার ডেটা প্রেডিক্ট করার চেষ্টা করি, তো সেগুলোকে বেসিক্যালি আমরা রিগ্রেশন আইডেন্টিফাই করতে পারি। তারপর সেটাই বলছি, ইন কেস অফ predict the stock prices, or in other words, when the nature of the output is continuous, then there is one node in the output like the above যেমন বলা হয়েছে। এছাড়া ক্লাসিফিকেশন প্রবলেম তো আমরা আইডেন্টিফাই করতে পারি, তারপর বলাই রয়েছে দ্য কেস অফ ক্লাসিফিকেশন প্রবলেম, পার্টিকুলার একটা ইমেজ অথবা এই যে আমরা যখন কোভিড মানে আসলো, তোমরা দেখতেই পারলে কত তার আমাদের ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেল। পিছনে একটা কারণে ছিল, পৃথিবী তো বিশ্ববিদ্যালয় ভাইরাস নিয়ে গবেষণা করছিল, সবার ডেটা একটা কমন সার্ভারে থাকে, পরস্পরের সাথে একটা ডেটা আদান প্রদান করে। সেখানে দাঁড়িয়ে যখনই জিনোম আবিষ্কার হলো আমাদের মানে কোভিড ভাইরাসের, অথবা তার প্রোটিন লেয়ার আইডেন্টিফাইড হলো, তখনই ওই ইন্টারনেটে এই যে কোটি কোটি ডেটা, তার সাথে ওটাকে ম্যাচ করিয়ে দেখে নেওয়া করা যে কোন কোন তোমার কম্পোনেন্ট এর এগেনস্টে কাজ করতে পারে, যাতে ভ্যাকসিন আমরা তৈরি করতে পারি। তো এটা আমরা ক্লাসিফিকেশন প্রবলেমের একটা বেস্ট এক্সাম্পল হিসেবে অ্যাপ্লাই করতে পারবো। তো সেট অফ ডেটার ভিতর থেকে আইডেন্টিফাই সলিউশন করার চেষ্টা করা হচ্ছে। তো বলা যাবে, in the case of classification problem, the nodes in the output layer are equal to the number of classes or the categories. For binary classification, can either have one or nodes in the output layer. তো এরকম দুটো নোট থাকতে পারে, তার থেকেও বেশি নোট থাকতে পারে। তো এইভাবে আমরা নিউরনকে দুটো ক্লাসে ভাগ করতে পারি। তো এই অবধি একটু যতটা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম, একবার একটু রিডিং দাও, কোনো ফার্দার থাকলে করে নেবে।
তো হোপফুলি আমরা বললাম এগিয়ে যায় সামনের দিকে। তো বাকি আর লাগবে না, আমরা মোটামুটি জানলাম নিউরন কাকে বলে, এবার আসে ওয়েট এন্ড বায়াস। Also was the inputs from the input are connected to each neuron of the second layer. Similarly, the neurons of the second layer are connected with the subsequent layer neurons. In a nutshell, the output of one layer and the input of another layer. Any given neuron can have many to many relations with multiple inputs and output connections. Weight bias are applied to each of the connection during the node connection between the layer. তো বুঝতে পারছেন bias তখন কানেকশনের মানে দরকার পড়ে যখন তোমার একটা নোড থেকে অন্য নেটওয়ার্কে বা নোডে আমরা যখন ডেটা ট্রান্সফার করার চেষ্টা করি তখন ওয়েট অ্যান্ড বায়াস আমাদের দরকার পড়ে। তো এটাই যখন আমরা তোমার নর্মাল বায়োলজিক্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে দেখবো তখন সিনাপসিস এখানে ওয়েট অ্যান্ড বায়াস আইডেন্টিফাই করছে। ঠিক আছে, তো প্রথম দুটো প্যারাগ্রাফ রিডিং দাও, এগুলো একদম মাথায় রাখতে হবে, খুব বেশি আর আমার করতে পারার টাইম নেই, সব বুঝেই যেতে হবে, পড়ালে লিখে আসতে হবে। এবার আমরা এগিয়ে যাই সামনের দিকে। এগুলো আর আমাদের না, আমরা মোটামুটি বায়াস আর তোমার সম্বন্ধে পেলাম, তো details আমাদের আর বড় টাইম নেই। আমরা একদম বেসিক নলেজ তোমাদের ছিল তাই বলে আমরা এখানে অনেক ডিটেলস আলোচনা করেছি, তো যেখানে যেখানে ডিটেলস আমরা জানা দরকার অবশ্যই জানবো, যেখানে আমাদের অত ডিটেলস ঢোকার দরকার পড়বে না আমরা ঢুকবো। তবে এখানে বেশ কিছু ফাংশন রয়েছে যা বেস করে হিডেন লেয়ার কাজ করে এবং সেখানে অবশ্যই ওয়েট অ্যাটাচ করতেই হবে। তো এটা আমরা অ্যাক্টিভেশন ফাংশন বলি। তবে বলার চিন্তা অ্যাবর্পশন উই স দ্যাট দ্য ওয়েটস কন্ট্রোল দ্য ট্রান্সফার অফ দ্য নিউরনস and adding the bias make the nodes the near combination of weights and bias and carry dissipate as, তো এইভাবে আমরা কোনো একটা ফাংশনকে আইডেন্টিফাই করতে পারি ধরো y ইকুয়াল টু সামেশন ওয়েট ইনটু ইনপুট প্লাস bias। ঠিক আছে, তো এইভাবে কাজটা হয়। নিউরাল নেটওয়ার্কে তুমি লিনিয়ার রিগ্রেশন ইউজ করো মডেল, তাহলে সেখানে সেভাবে ফাংশন আইডেন্টিফাই হবে, যদি ক্লাসিফিকেশন করো সেভাবে আইডেন্টিফাই হবে। তারপর সেক্ষেত্রে সেরকম বলা রয়েছে কারেন্টলি the equation of the network is of a linear regression model where everyone will only perform a linear combination for the combination of the weight and the bias. Now it will be an overly simplified neural network, however it will not perform any complex computations or detect any pattern. To prepare the model for complexity we need transform where activation function enter the story। ঠিক আছে, তো অ্যাক্টিভ ফাংশন অবশ্যই লাগবে কারণ এইটাই রেজাল্ট জেনারেট করতে আমাদের সাহায্য করে, সেটাই সেকেন্ড প্যারাতে বলা রয়েছে। অ্যাক্টিভেশন ফাংশন ক্রিটিক্যাল পার্ট অফ নিউরাল নেটওয়ার্ক। Purpose of the activation function is to bring non-linearity to the net by applying the transformation activation function and also known as swing function। তো অ্যাক্টিভেশন ফাংশন যতটা দেখতে পাচ্ছ একবার একটু পড়ে নাও, অবশ্যই ইকুয়েশন দুটো দেওয়ার চেষ্টা করবে, এভাবে ক্যালকুলেশন করা হয়।
তো এবার আমরা এগিয়ে সামনের দিকে। তো ফাইনালি এখানে তো আরেকটা ছবি দেখতে পাচ্ছ কিভাবে আমি অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করছি। যেটা উপরে করলাম সেটা এখানে দেওয়া রয়েছে, ইনপুট আসে, তার সাথে ওয়েট অ্যাটাচ করে একটা বায়াস ফাংশন থাকে, তার উপর বেস করে সেটা অ্যাক্টিভেশন ফাংশন ভিতরে যখনই পাস করবো দেন আমরা আউটপুট পাবো। এইভাবেই কাজ হয় নিউরাল নেটওয়ার্ক। এই কথাগুলি লেখা রয়েছে জাস্ট, বাইরে কিছু না। এবার অনেক সময় পরীক্ষার হলে কোয়েশ্চেন আসে যে তোমার নিউরাল নেটওয়ার্কে আমরা ডিপ লার্নিং এর ক্ষেত্রে কিভাবে ইউজ করতে পারি। তো দেখো এখানে বলছে তোমার সেকেন্ড প্যারা থেকে দেখো, বেসড অন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ডিপ লার্নিং ইজ আ সেগমেন্ট অফ মেশিন লার্নিং এন্ড মেশিন লার্নিং সাবসেট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বুঝতেই পারছো এগুলো এক একটা তোমার পার্ট হলো তোমার নিউরাল নেটওয়ার্কের। নেক্সট বলা হচ্ছে ডিপ লার্নিং অ্যালগোরিদম ইজ আ কমপ্লেক্স কনসেপ্ট ডিপেন্ডিং থ্রু আ হায়ারার্কি simpler concept. Deep learning has neural network which perform unsupervised learning from unstructured data. তাহলে ডিপ লার্নিং আমাদের কাজে লাগে ধরো যখন আমাদের সামনে প্রচুর র ডেটা রয়েছে বা কোটি কোটি ডেটা রয়েছে যেগুলো প্রপার সাজানো না, স্ট্রাকচার্ড না, এগুলোর ভিতর থেকে আমাদের যখন কোনো একটা তোমার পার্টিকুলার ডিসিশন নেওয়া করি আমরা অথবা ফর্ম্যাটে এটা তৈরি করার চেষ্টা করি। তো ডিপ লার্নিং তোমার নিউরাল নেটওয়ার্কের আনসুপারভাইজড ডেটার উপরে বা লার্নিং এর উপরে কাজ করে। ঠিক আছে, সুপারভাইজ লার্নিং মানে হলো কি যেখানে ধরো আমরা প্রেসক্রাইব ডেটা পাই অথবা ফিক্স ডেটা পাই, যাতে আমাদের ডিসিশন নিতেও সুবিধা হয়। যেমন ধরো তোমরা এই সেমিস্টারে প্রত্যেকটা পেপারে তোমার নোট পাচ্ছ, সেগুলো পেলে মোটামুটি সিলেবাস কভার হয়ে যায়। তো দিস ইজ তোমার আনসুপারভাইজ তোমার সুপারভাইজ ডেটা বা লার্নিং আমরা বলি। আর যদি তোমাকে বলো আমি বলে দিতাম যে 6-7টা বইয়ের নাম বলে দিতাম যেগুলো পড়লে মোটামুটি তুমি 80% সিলেবাস কমপ্লিট হবে, এবার এক একটা বই 400 পেজ পার হয়ে যায়, তো তোমাকে সেগুলো পরীক্ষার হলে যেতে হতো, তো তুমি নিজেও বুঝতে পারছো না কোথা থেকে কোশ্চেন আসবে। তো দিস ইজ আনসুপারভাইজ লার্নিং। ঠিক, তো যখন আনসুপারভাইজ লার্নিং কাজ করি তখন আমাদের পড়াশোনা অনেক বেশি করতে হয়, এই জন্য এটা কনস্ট্রাকশন ডিপ লার্নিং বলি। তো রিয়েল লাইফের সাথে এইভাবে আমরা এটাই ম্যাচ করার চেষ্টা করতে পারি। তো যতদিন স্ক্রিনে দেখছো একবার জাস্ট রিডিং দিয়ে নাও, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নেবে। এটা বুঝলাম। সেখানে একটু সংক্ষেপে বলে দেওয়া রয়েছে কোনটা কি সাবসেট, যে কথাগুলো উপরে সেখানে সেখানে দেখতে পাচ্ছি পুরো কনসেপ্টটাকে আমরা বলি এআই। তো এআই বলতে কি বলি, টেকনিক দ্যাট এনাবেলস কম্পিউটার সিমিক হিউম্যান ইন্টেলিজেন্স, মানে হিউম্যান কপি করার চেষ্টা করা, সেটা এআই। ইট ইনক্লুডস মেশিন লার্নিং। এবার মেশিন লার্নিং তার ভিতরে মেশিন লার্নিং কাকে বলে, সাবসেট অফ এআই দ্যাট ইনক্লুডস টেকনিক enable machines to improve at task with experience, it includes deep learning। তাহলে এআই এর পার্ট হলো মেশিন লার্নিং, তার পার্ট হলো ডিপ লার্নিং। ডিপ লার্নিং কাকে বলে, a subset of learning based on neural networks that permit a machine to train itself to perform a task। তাহলে এই চারটা দেখলেও আমরা আরেকটু ধারণা পেয়ে যাবো কোনটা কিভাবে কাজ করছে। হোপফুলি বুঝলাম। এখানে আমি অনেক তোমাদের সিলেবাসে যদিও ডিরেক্টলি বলা নেই, আমি এক একটা টপিকের ভিতরে অনেক সাব টপিক মেনশন করেছি যেগুলো আমাদের পরীক্ষার পরীক্ষা দিতে সুবিধা করবে। তারপরেও দেখবে করার পরেও যখন কোয়েশ্চেন সলভ আমরা সেখানে 20% এমনই থাকবে যে আমাদের সলভ করতে হবে, আমরা 80% এই নোট থেকে। কিছু করার নেই, এটা প্রত্যেক ইউনিভার্সিটি রেগুলেশনের মধ্যেই পড়ে, ক্যালকাটা ইউনিভার্সিটি বেশি ফলো করে সে রেগুলেশন। যাও, দেখো এখানে হচ্ছে হোয়াই ইজ ডিপ লার্নিং সো ইম্পর্টেন্ট এন্ড হাউ ডাজ ইট এআই মডেল। দেখো বলাই রয়েছে দ্য লার্নিং মডেলস ওয়ার্ক অন দেয়ার and automatically uncover patterns as are based on the artificial neural network which are designed to replicate and learn from human brain. Unlike machine learning models where need to manually extract features, the machines
Using the deep learning models are trained themselves to perform the task, learn via their own data processing and implicitly drive features the training data. তো এই আমাদের তোমার এআই মডেলে কাজ করতে পারে আমাদের ডিপ লার্নিং। একবার করে না একটা ছবি তো আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে, ধরো একটা বিড়ালের ছবি দিলে, তো সেখান থেকে ফিচার এক্সট্রাক্ট করা হচ্ছে, তার পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড ওই বিড়ালটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছো, দেন সেটাকে নিউরাল ভিতর থেকে পাস করে দেওয়া। বিশেষ করে এখানে যেহেতু তুমি একটা ফিচার বিড়ালের ছবি দিচ্ছ, তাহলে ক্লাসিফিকেশনটাই বেটার কাজ, কারণ এখানে তোমাকে আলাদা করে নতুন কিছু প্রেডিক্ট করতে হচ্ছে না, অলরেডি যে ডেটা বেস আছে তার সাথে আমার ম্যাচ করানো দরকার পড়বে। ফাইনালি ও তোমাকে আইডেন্টিফাই করে বলে দেবে এটা ক্যাট না নট ক্যাট। এইভাবে জিনিস আইডেন্টিফাই করা হয়। যেটা উপরে বললাম সেটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে, যেটা মেশিন লার্নিং কিভাবে কাজ করছে, আর ডিপ লার্নিং দেখো কিভাবে কাজ। আরো ডিটেলস আমাদের বলে দিই একটা সম্পর্কে। এই ছবিটাতেই মোটামুটি আমরা বেসিক গল্প বুঝে যাব মেশিন লার্নিং এর উপরে আরো অ্যাডভান্স লেভেলে কি করে লার্নিং কাজ করছে। তো আরেকবার করে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে।
তো হোপফুলি আমরা এই অবধি করলাম, এবার এগিয়ে যাই সামনের দিকে। তো এখানে আরো কিছু কথা বলা রয়েছে, দেখো, টু লার্ন অ্যান্ড এক্সট্রাক্ট ফিচার্স ফ্রম দ্য ডিপ লার্নিং মডেল রিকোয়ার লার্জ অ্যামাউন্ট অফ ডেটা। অবশ্যই, কারণ বুঝতেই পারছো যে আনসুপারভাইজ ডেটা নিয়ে কাজ করছি আমরা, তো আনসুপারভাইজ লার্নিং নিয়ে কাজ করছি, তো আমাদের কোটি কোটি ডেটা লাগবে, নাহলে আমরা সঠিকভাবে আইডেন্টিফাই পারবো না। তো অনেক বেশি অ্যাকুরেট রেজাল্ট পেতে গেলে কিন্তু অবশ্যই রিগ্রেশন লজিক থেকে ক্লাসিফিকেশন মডেল এবং আনসুপারভাইজ বা ডিপ লার্নিং অনেক বেটার কাজ। তোমরা বুঝতেই পারছো, সুপারভাইজ যেটা আমাদের নলেজ পিক, কিন্তু যদি আমরা আনসুপারভাইজ লার্নিং নিয়ে কাজ করি সেখানে নলেজটা অনেক ব্রডার। তো সময় অবশ্যই বেশি লাগবে, অনেক কমপ্লেক্স টেকনোলজি, কিন্তু অনেক বেটার আউটকাম আমাদের লার্নিং দেয়। সেই জন্য আজকালকার দিনে ডিপ লার্নিং এর জনপ্রিয়তা আস্তে আস্তে আছে। দুটো পয়েন্ট একবার করে নাও, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি আমরা দেখলাম, এবার এগিয়ে যাই সামনের দিকে। তো তোমার এএনএন এর একটা ফার্দার ক্যাটাগরি রয়েছে যেটাকে আমরা ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক বলি, এফএনএন বলি। তো দেখো, তোমার এএনএন এর সব থেকে সিম্পলেস্ট যদি এটাই বলা হয়, কারণ একটাই তোমার ফাংশন অফ অ্যাক্টিভেশন ফাংশনের উপর বেস করে আমরা নলেজটাকে ফার্দার মোস্ট অফ আউটপুট জেনারেটের চেষ্টা করি। দেখো, সেটা বলতে সিম্পলেস্ট of ANN is feed for neural network in FNN. The information travels only in one direction from the input to the output layer. Each of the layers is connected with all the in the layer before another. In this network, there may not be hidden layers. The network here does form a loop. FNN is used for classification, face recognition, speech recognition, and computation. তো বুঝতেই পারছো কোন কোন সেক্টরে আমাদের এফএনএন নিয়ে আমরা, তো এগুলো এক একটা ক্যাটাগরি এএনএন এর। আমার এএনএন এর কি ক্যাটাগরি আছে পরীক্ষার হলে কোশ্চেন আসতেই পারে। তো সবার আগে ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক এবার একটু পড়ে নাও, কোনো কোশ্চেন করে নেবে। এবার আমরা এগোই সামনের দিকে। নেক্সট আসছে কনভলিউশনাল নেটওয়ার্কের আরেকটা ক্যাটাগরি সিএনএন। তো সিএনএন নিউজ না, কেউ ভুল করো না। দেখো কি বলা যায়, ফিড ফরওয়ার্ড আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক is a variation of the mere perception of minimal amount of these things. It takes the inputs in batches like a filter, assign relative importance to the and batches to various aspects or objects in the image and differentiate one from the other. The network can remember images in part and compute বুঝতেই পারছি আরেকটু ফার্দার এখানে মাল্টি লেয়ার ইউজ করা হচ্ছে, এবং তোমার একটা ইমেজের বিভিন্ন পার্ট ও নিজের কাছে সেভ করে রাখি ফার্দার সেটাকে নিয়ে যদি তোমার করা দরকার পড়ে। তো আমরা যখন প্রসেসিং করি সেখানে কিন্তু সিএনএন অনেক বেটার কাজ করতে পারে। যদি মানে কিভাবে ছবিগুলো তোমরা জেনারেট করছো, আমি আজকে কাছে শুরুতেই অঙ্কনা ছবির কথা বলছিলাম, এটা সিএনএন দিয়ে জেনারেট করা। কিন্তু ধরো তুমি ক্যামেরা তো অনেক সময় ফেস হয়, সেটা কিন্তু তোমার নর্মাল এফএনএন ইউজ করা হয়, সেখানে আমাদের সিএনএন লাগে। তো সিএনএনটা একবার একটু করে নাও। হ্যালো। তো
এখানে আমরা আরএনএন হোপফুলি পড়লাম, যেটা রিকার্সিভলি আমরা চাইলে যদি আমাদের আউটকাম ঠিকঠাক ভাবে না আসে আমরা ব্যাক করে আসতে পারি, করে আবার ক্যালকুলেশন করে ফরওয়ার্ড এগোতে পারি। তো এটা লুপের মতো ব্যাপারটা আইডেন্টিফাইড হয়। তো রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক হোপফুলি সবাই পড়েছো। এবার আমরা তো চলে আসে তোমার জেনারেটিভ, এতগুলো ক্যাটাগরি যদি আমাদের লাগবে না। অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক, যেটাকে সাধারণত জ্ঞান বলি, জিএএন। তো দেখো জ্ঞান কাকে বলে। দেখো বলা হচ্ছে জ্ঞানস আর অ্যালগরিদমিক আর্কিটেকচার দ্যাট ইউজ টু নিউরাল নেটওয়ার্ক জেনারেটর অ্যান্ড ডিসক্রিমিনেটর টু জেনারেট content. Both of these networks are trained simultaneously and each network is competing against each other, aiming to create new synthetic instances of data that can be taken as real data. GANs are widely used in image generation, video and voice generation, and solve image-to-image translation and age progression problems. তো এইসব জায়গায় জ্ঞান ইউজ করা। ধরো তুমি চায়নায় গেলে দেখলে একটা বোর্ড দেখতে পাচ্ছ তুমি চাইনিজ ভাষায় লেখা, তুমি গুগল লেন্সে ছবি তুললে দেখবে ওটাকে ট্রান্সলেট করে তোমাকে তোমার ভাষায় ট্রান্সফার করে দিচ্ছে। এগুলো সবই তোমার জিএন এর এক্সাম্পল। ঠিক আছে, তো ফিক্সড অ্যালগোরিদম ইউজ করা হয় এবং দুই রকমের নেটওয়ার্ক ইউজ করা হয়। তো একবার জিএন পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। হ্যাঁ, হ্যাঁ। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। আরেকটা ক্যাটাগরি হলো অটো এনকোডার। তারপর কি বলা হয়েছে, অটো এনকোডার লার্ন দ্য ডেটা কোডিং ইন অ্যান আনসুপারভাইজড ম্যানার। দ্য হ্যালো, এই আজকে কি, আচ্ছা। তো দেখো কি বলা হয়েছে, অটো এনকোডার্স লার্ন দ্য ডেটা কোডিং ইন অ্যান আনসুপারভাইজড ম্যানার। দ্য অবজেক্টিভ অফ অ্যান অটো এনকোডার ইজ টু লার্ন আ রিপ্রেজেন্টেশন অর এনকোডিং ফর আ সেট অফ ডেটা. These are mostly applicable for dimensionality reduction by training the network to ignore signal noise and learning generative data models. It is applicable in image reconstruction and image colorization. আমরা সময় অনেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে আমরা কালার করার চেষ্টা করি, অথবা একটা ইমেজ ধরো ফেটে গেছে অথবা ব্লার হয়ে আছে, সেখানে অরিজিনাল ইমেজ থেকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। এসব জায়গাতে অটো এনকোডার টেকনোলজি ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তো অটো এনকোডার থেকে প্রত্যেকটা এএনএন এর এক একটা সাব ক্যাটাগরি, সামনে এগুলো নিয়ে আরো ডিটেলস আমরা পড়াশোনা করবো। এবার আমরা এগিয়ে যাই সামনের দিকে। তো অলরেডি তোমরা অনেকগুলো জানলেই, আরো কিছু ক্যাটাগরি এবার আমরা এখানে দেখতে চলেছি। এএনএন এর আগেগুলো মেইন ক্যাটাগরি গুলো আমরা দেখলাম, আর ফার্দার ক্যাটাগরি রয়েছে। কারণ তো সময় যাচ্ছে আস্তে আস্তে, এই লাইনটা আরো বেশি টুবিশ হচ্ছে। তো নতুন টেকনোলজির সাথে সাথে নতুন নতুন তোমার অ্যালগরিদমের সাথে সাথে নতুন নতুন এএনএন বাজারও তৈরি হচ্ছে। যেমন আমরা দেখতে চলেছি ফিডব্যাক এএনএন। দেখো কি বলছে, দিস টাইপ অফ এএনএন দা আউট রিটার্নস ইনটু দ্য নেটওয়ার্ক টু অ্যাকমপ্লিশ দ্য বেস্ট ইভলভ রেজাল্ট ইন টাইম। তো আইআইটি থেকে বা ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস থেকে যেটা করা হয়েছে, সেখানে তোমার লয়েল সেন্টার অ্যাটমসফিয়ারিক রিসার্চ বলে একটা তোমার
পপুলার সেকশন রয়েছে যারা কি করেছে তোমার ফিডব্যাক এনএনটাকে ডেভেলপ করেছে বেসিক্যালি। ঠিক আছে। তো অনেক কাজেই তোমার আমাদের এখানে আজকালকার দিনে ইউজ হচ্ছে। তো ইন্টারনালি আমরা যখন কোনো একটা যখন ডেটার উপর বেস করে আমরা পার্টিকুলার আউটপুট করার চেষ্টা করি, ধরো আমাদের কাছে অনেক ডেটা রয়েছে। আমরা ধরো অনেক সময় অনলাইনে আমরা চ্যাটবটের সাথে বলি, তো চ্যাটবটের সাথে যখন কথা বলতে ইন্টারনাল অনেক ডেটা রয়েছে। ধরো ধরো এমন একটা কোশ্চেন তুমি করছিলে যেটা অ্যান্সার ওটা পার্টিকুলারলি সেভাবে নেই, তো তখন ওটাকে ইন্টারনালি যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে ইভলভ করে তোমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। তো দিস ইজ ফিডব্যাক এনেন। অনেক সময় এই যে দেখো আমরা গুগল প্লে স্টোরে যখন আমরা কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করি তার সম্বন্ধে আমরা ফিডব্যাক দিই, রেটিং দিই, তো গুগল কিন্তু সেখানে ফিডব্যাক এএনএন করে। এখানে তোমার যে তোমার ফিডব্যাক গুলো অ্যানালাইসিস করে সেখান থেকে আরো যাতে বেটার দিকে আমরা যেতে পারি সফটওয়্যার গুলোর ক্ষেত্রে সেগুলোকে অ্যানালাইজ করার চেষ্টা করে। তো ফিডব্যাক এএনএন এর ওষুধ আজকালকার দিনে হচ্ছে প্র্যাকটিক্যালি। একবার পরও ফিডব্যাক। আচ্ছা, এবার চলে আসি আমাদের ফিড ফরওয়ার্ড এএনএন। তো অলরেডি ফিড ফরওয়ার্ড এএনএন আমরা একটু আগে দেখি সব থেকে সিম্পলেস্ট এএনএন মধ্যে পড়ে। তো আলাদা করে এখানে ফিড ফরওয়ার্ড এএনএন আর দেখছি না, আগেরটাই পড়ে নেব। এখানে একটা হিস্ট্রি তুলে ধরা হয়েছে। হিস্ট্রি সবসময় আমাদের এত সিলেবাসে সে পরীক্ষায় সেভাবে আসে না, কিন্তু কিছুটা যেটা আমাদের কাজেও সুবিধা হয়। তো এখানে হিস্ট্রি বোঝানো তেমন কিছু নেই। তো যে কটা পয়েন্ট আপাতত দিতে পারছো জাস্ট একবার একটু লিখে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। হ্যালো। তো কিছু পয়েন্ট আমরা পড়লাম, হিস্ট্রিটা আরেকটু আমরা টেনে নেওয়ার চেষ্টা করি সামনের দিকে। তো যে কটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ আর একটু দেখে নাও। তো দেখতে পাচ্ছ অনেক আগে থেকেই কিন্তু এএনএন নিয়ে গবেষণা শুরু হয়েছিল। কিছু টার্ম আমাদের এখানে হিব্রু লাগবেই, কিন্তু এগুলো থেকে তো কুইজ আমাদের কোশ্চেন আসে না। তো আমরা জাস্ট একবারে পড়ে নিচ্ছি, সেটা একটু মাথায় থাকলে বেটার। এবার এগিয়ে যাই সামনের দিকে। এবার 1980 সাল থেকে টিল প্রেজেন্ট অলরেডি এটা আরো ইভলভ হচ্ছে, এখানে 1988 বলা রয়েছে। আমরা সামনে ফাজি লজিক পড়বো, আমাদের সিলেবাসে রয়েছে, একটা চ্যাপ্টার রয়েছে, তখন দেখতে পারবে। এবার পরীক্ষার হলে যে কোয়েশ্চেনটা প্রায় আসে সেটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ এএনএন। তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন ফার্স্ট হলো নন লিনিয়ার। কি বলা হচ্ছে, দিস মেকানিজম ফলো অ্যান এএনএন ইন এএনএন ফর জেনারেশন অফ দ্য ইনপুট সিগন্যাল ইজ নন লিনিয়ার। কারণ একটা প্যারালাল প্রসেস ধরে আমরা এগোচ্ছি, তোমার ইনপুট আসছে, সে আমরা ওয়েট করছি, বায়াস অ্যাড করছি, অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করছি, আউটপুট জেনারেট করছি। একটা তোমার লিনিয়ারিটি মেনশন করা হচ্ছে। এবং সেখানে দেখবেন টু সাম এক্সটেন্ট একটা লিনিয়ার, এখন একটা হায়ারার্কিয়াল মডেল আছে, তো অনেক নোট থাকতে পারে, হায়ারার্কিয়াল মডেল ফলো করা হচ্ছে। তো এখানে বেশি নন লিনিয়ারিটি ফলো করা হচ্ছে, নট তোমার লিনিয়ার না, এটা নন লিনিয়ার নেটওয়ার্ক। কারণ তোমার একটা পার্টিকুলার অনেকগুলো অ্যাটাচ রয়েছে হায়ারার্কিয়াল মডেলে। হায়ারার্কিয়াল মডেল মানে হলো ট্রি স্ট্রাকচার, তাহলে সলভ করার চেষ্টা করা হচ্ছে। নেক্সট সুপারভাইজ লার্নিং, that is the input and output are mapped and the ANN trained with the training data set. তো যখন আমাদের হাতে ঠিক ডেটা থাকে এটাকে আমরা ট্রেনিং ডেটা সেট বলি, তার বেস করে যখন আমরা কোনো একটা ডিসিশনের চেষ্টা করি সেটাকে বলা হয় সুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিং মানে যেখানে আমাদের তোমার প্রচুর ইনপুট ডেটা থাকবে, তার ভিতর থেকে আমরা এবং টার্গেট আউটপুট আমাদের যদি না দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের যখন প্রেডিক্ট করা দরকার পড়ে সেই ক্ষেত্রে আমরা আনসুপার লার্নিং নিয়ে কাজ করি। তো ফার্স্টে এই তিনটে পয়েন্ট করে একটু করে নাও, ফার্দার কোশ্চেন থাকলে করে নেবে।
তো হোপফুলি প্রথম তিনটে পয়েন্ট করলাম। নেক্সট কি বলা হচ্ছে অ্যাডাপটিভ নেচার, কি দ্য কানেকশন ওয়েটস in a nodes of NN are capable to adjust themselves to give the desired output। কোনোভাবে দেখা গেলো ফার্স্ট যে আউটপুটটা পেলে সেটা ডিজায়ার্ড হলো না, অথবা তুমি যেরকম চাইছে সেটা হলো না, তো নিজে থেকেই তোমার কি করতে পারে, ওয়েট গুলোকে ফার্দার মডিফিকেশন করতে পারে যাতে আমরা আরো বেটার আউটপুট দিকে যেতে পারি। সেটাই হলো অ্যাডাপটিভ নেচার, ওন থেকে অ্যাডাপশন করতে পারে। নেক্সট আছে বায়োলজিক্যাল নিউরন অ্যানালজি। কারণ আমরা একটু দেখলাম, আমরা যখন এএনএন কে বিএনএন সাথে কম্পেয়ার করলাম, দেখতেই পাচ্ছি অনেকটাই বায়োলজিক্যাল নিউরন নেটওয়ার্ক সাথে আমরা মিল পাচ্ছি। তো সেই অ্যানালজি বলা হচ্ছে। এবং ফাইনালি ফল্ট টলারেন্স, কি বলে নেটওয়ার্ক আর হাইলি টলারেন্ট অ্যাজ দ্য ইনফরমেশন ইজ ডিস্ট্রিবিউটেড ইন লেয়ার্স অ্যান্ড কম্পিউটেশন ওয়ার্কস ইন রিয়েল টাইম। তো এই কটা বেসিক ক্যারেক্টারিস্টিক আমাদের এএনএন এর, একবার একটু সব কটা পয়েন্ট আরেকবার নাও, কোনো ফার্দার করে নেবে। তো ফার্দার এগোই। তো মোটামুটি আমরা এএনএন এর ক্যাটাগরি এবং এএনএন সম্বন্ধে কিছুটা ধারণা পেলাম। এবার আমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস নেক্সট টপিক হচ্ছে, সেটাকে বলা হচ্ছে তোমার বেসিক মডেল অফ অথবা এএনএন। তো অলরেডি এটাকে দেখলাম দু রকমের মডেল বেসিক হয়, একটাকে সিঙ্গল লেয়ার পারসেপশন বা মাল্টি লেয়ার পারসেপশন মডেল বলা হয়। এবার সেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করবো। ঠিক আছে, তো এখানে দেখো ফার্স্ট মাল্টি লেয়ার পারসেপশন যদিও বলা রয়েছে, সিঙ্গেল লেয়ার রয়েছে, আর তোমার রেডিয়াল বেসিস ফাংশন নেটওয়ার্ক, যেগুলো আমরা সামনে দেখবো কাজ হবে। তো সবার আগে যাওয়ার আগে আমরা এখানে দেখো দুটো তিনটে পয়েন্ট বা তিনটে এন্টিটি সম্বন্ধে একটু জেনে নিয়ে নেন সেগুলো। আহ, দেখো বলাই রয়েছে সিনেপটিক কার্ড আমাদের দরকার পড়ে যখন আমরা এনে কাজ করছি, সেটা আমরা এর আগেও এসেছি। দ্য লার্নিং রুল ইউজ ফর অ্যাডজাস্টিং দ্য ওয়েট, তাহলে নন সুপারভাইজ অথবা সুপারভাইজ লার্নিং দুটোই হতে পারে। অ্যাক্টিভেশন ফাংশন অফ দ্য নিউরন, অলরেডি আমরা এর আগেও ছবি দেখেছি, এখন ধরে আমরা এটা নিয়ে পড়াশোনা করলাম। আমাদের তিনটে এন্টিটি দরকার পড়ে, যে মডেল নিয়ে আমরা কাজ করি না। তো সবার আগে এখানে যেটা সিঙ্গেল লেয়ার পারসেপশন নিয়ে আলোচনা করা হচ্ছে, অলরেডি আমরা এর আগেও দেখে এসেছি, আরেকবার এখানে নেওয়ার চেষ্টা করি। বলা রয়েছে a perceptron model in machine learning is a supervised learning algorithm of binary classifier. A single neuron, the perceptron model takes whether any function is an input or not and classifies in either of the classes. Further, কি বলা হয়েছে, using a biological neuron in the human brain, the perceptron model or simply a perceptron acts as an artificial neuron that performs like brain function. A linear ML algorithm, the perceptron conducts binary classification or two-class categorization and enable neurons to learn and get information processed from the input। যেটা বললাম সেটা কিন্তু বেটার ভাষায় লেখা আছে। তো এই প্রথম দুটো প্যারাগ্রাফ পড়ে নাও, এটাই আরেকবার সিঙ্গেল লেয়ার পারসেপশন মডেল কাজের ডেফিনেশন আমাদের সামনে তুলে ধরছে। তো হোপফুলি আমরা করলাম, আমরা ছবিটা দেখতে পাচ্ছি অলরেডি, আমরা দেখেছি সিঙ্গেল লেয়ার পারসেপশন কিভাবে কাজ করে, তাহলে পরীক্ষার হলে সিঙ্গেল লেয়ার পারসেপশন কাকে বলে কোশ্চেন আসে, অবশ্যই কিন্তু আমরা এই ছবিটা দেবো, অবশ্যই তার সাথে দেখে নেব। ঠিক আগে লাস্ট লাস্ট প্যারাটা একটু পড়ে নেওয়ার চেষ্টা করা, সেখানে আরেকটু বেটার ভাবে বলা রয়েছে। Single layer perceptron is a simple network which contains only one layer. The single layer computation of perceptron is the calculation of sum of two vectors with the value multiplied by corresponding vector weight. ঠিক আছে, the displayed output value will be the input of an equation function। তো এইটুকু লিখলেও খালি হয়ে যাবে, তার সাথে আমরা ছবি দেবো।
ছবিটা যদি তুমি ডিসক্রাইব করে আসতে পারো তাহলেও পুরো মার্কস পাবে। তো এবার আমরা সামনের দিকে। তো এই পারসেপট্রনের বেশ কিছু পার্ট রয়েছে, অলরেডি পার্টগুলো আমরা ছবিতেই দেখলাম, এর আগেও আমরা পড়ে এসেছি, আরেকবার এখানে দেখাচ্ছি কি সেগুলো: ইন ভ্যালু আর ওয়ান ইনপুট লেয়ার, ওয়েটস এন্ড বায়াস, নেট সাম যেটা সামেশন সাইন আইডেন্টিফাই করছি, অ্যাক্টিভেশন ফাংশন, আর ফাইনালি সিঙ্গেল লেয়ার পারসেপট্রন। ঠিক আছে, তো দুটোই লেয়ার থাকে। এবার আমরা চলে আসছি মাল্টি লেয়ার পার্ট, যেটাকে সংক্ষেপ আমরা এমএলপি বলি। দেখো বলা রয়েছে মাল্টি লেয়ার পারসেপট্রন ইজ আ টাইপ অফ ফিড ফরওয়ার্ড আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দ্যাট জেনারেটস আ সেট অফ আউটপুট ফ্রম আ সেট অফ ইনপুট। ইনপুটও অনেকগুলো থাকবে, আউটপুট অনেকগুলো জেনারেট হতে পারে। An ALC is a neural network connecting multiple layers in a data graph, which means that a single path signal through the nodes only goes one way. The MLP network consists of input, output, and hidden layer. Each hidden layer consists of numerous perceptrons, which are called hidden layer. এখানে একটা hidden layer থাকবে। তো প্যারাতে মোটামুটি এমএলপি কাকে বলে অনেকটাই আমরা ধারণা পেয়ে যাবো। তো একবার একটু সবাই নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো আমরা এমএলপি কাকে বলে বললাম, এখানে ছবি তো তোমরা দেখতে পাচ্ছ কিছুটা কিভাবে এমএলপি কাজ করছে, উপরে ছবিটা আইডিয়া হচ্ছে। তো কি করে পার্সেপট্রন মডেল কাজ করে এখানে স্টেপ বাই স্টেপ বলা রয়েছে, একবার আমরা দেখতে পারি। দেখো ফার্স্টে কি বলা রয়েছে: এন্টার বিটস অফ ইনফরমেশন দ্যাট আর সাপোজ টু সার্ভ অ্যাজ ইনপুটস ইন দ্য ফার্স্ট লেয়ার। ইনপুট ভ্যালু বলছে ইনপুট লেয়ার। নেক্সট বলছে অল ওয়েটস and input value will be multiplied. The multiplied values of all input values will be added, layer weighted. Then bias layer আসছে, bias layer কিভাবে কাজ হচ্ছে: the bias value will shift to the final stage, যেটা দেখা যাচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন অথবা রেজাল্টের দিকে যাচ্ছে। ফাইনাল কি হচ্ছে: the weighted input proceed to the stage of the action function. The bias value will now added. Final value product will be the output value that will define if the output will be released or not. তো এই কটা স্টেপ নিয়ে আমাদের তোমার আইডেন্টিফাইড হয় যখন আমরা তোমার পারসেপট্রন মডেল নিয়ে কাজ করি। তো একবার করে না, করতে যাওয়ার সময় স্টেপগুলো লিখতে দেয়।
এবার আমরা যদি এগিয়ে যাই যে পারসেপট্রাল রুল বলে একটা কনসেপ্ট রয়েছে, আমরা অলরেডি রুলটা জেনেই এসেছি, আগের স্টেপগুলো তো আইডেন্টিফাইড রয়েছে। এখানে রুলের কনসেপ্ট তোমার ছবিটা আঁকার চেষ্টা হয়েছে। তো দেখো ইনপুট ঢুকছে, তার সাথে অ্যাড হচ্ছে, দেন আমরা তোমার নেট ইনপুট নেট ভ্যাট করছি ইনপুট ফাংশন হিসেবে, দেন অ্যাক্টিভেশন ফাংশন থেকে পাস করছি নেট ইনপুট ফাংশন থেকে আমরা বায়াস হিসেবে বলি। আউটপুট যদি এরর আসে সেখান থেকে আবার আমরা জিনিসকে ব্যাক করিয়ে দেবো ওয়েটে, ওয়েটটাকে চেঞ্জ করে নতুন করে নেট ইনপুট ফাংশন করার চেষ্টা করবো, কি আউটপুট আসছে তারপর আবার অ্যাক্টিভেশন ফাংশন আমাদের ফাইনাল আউটপুট জেনারেট করে দেবে। সেটা যদি অ্যাপ্লিকেট হয় সেটাকে আমরা নেবো, না আবার এই প্রসিডিওরটা আমরা কন্টিনিউ করবো। তো দিস ইজ ফার্স্ট রানিং রুল। অলরেডি এখানে আমরা এর আগে অনেকবার আলোচনা করছি, নতুন করে আর বলছি না, আমি যতটি স্ক্রিনে আছে একবারে কোনো প্রশ্ন থাকলে করে নিই। তো হোপফুলি পারফেক্ট রানিং রুল আমরা দেখলাম। ফার্দার এগোই সামনের দিকে। সেখানে কিছুটা পারসেপট্রন ফাংশন নিয়েও আলোচনা করা রয়েছে। দেখো দু রকমের ভ্যালু হতে পারে, বাইনারি পারসেপট্রন দেখে 1 অথবা 0। এখানে প্রত্যেকটা শুধু আলাদা করে বলে দেওয়া রয়েছে। ডাব্লিউ বলতে কি বোঝানো হচ্ছে, ওয়েট, বি বলতে বায়াস, এগুলো ভেক্টর অফ ইনপুট এক্স ভ্যালু, যেমন নাম্বার অফ ইনপুট টু দা পারসেপট্রন। তাহলে প্রতিটি মান এখানে আমরা দেখতে পাচ্ছি। একটাও দেখে নাও, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নেবে, পারসেপট্রন ফাংশন আসতে পারে, কোশ্চেন আসতে পারে। তো হোপফুলি আমরা যে দেখলাম। এবার ইনপুট সেকশন আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি, অলরেডি ছবিতে এরকম দেখেই নিয়েছি। দেখো বলা রয়েছে ফার্স্ট অ্যাকসেপ্ট ইনপুট, moderates them with certain values, then applies the transform function to output binary base value। অলরেডি আমরা দেখতেই পাচ্ছি অলরেডি ইনপুট কাকে বলে, এর আগে আমরা অনেকবার পড়ে এসেছি, নতুন নাম আমাদের কাছে। তারপরে একবার রিভিউ দিয়ে আমরা কোশ্চেন থাকলে করে নেবে।
তো হোপফুলি আমরা এই অবধি পড়লাম। তো বুলিয়ান লাগবে না, অ্যাক্টিভেশন ফাংশন একবার একটু দেখে নাও, তিন রকম ফাংশন হয়। স্টেপ ফাংশন কিরকম হয়, সাইন ফাংশন অথবা সিগময়েড ফাংশন, তিন ফাংশন আইডেন্টিফাই হতে পারে 0 আর 1 এর উপর বেস করে। কারণ আমরা ফার্স্টে জেনে এসেছিলাম যে দু রকমের ভ্যালু হতে পারে, 0 অথবা 1। তো এখানে আর কিছু ডিটেল বলা রয়েছে, আমাদের অত নেই। আমরা আউটপুট ফাংশনটা কাকে বলে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো দুটো ভ্যালু ক্যারি হতে পারে, 1 অথবা -1 হলে ঠিকঠাক আছে, আর মাইনাস হলে আদারওয়াইজ বলি আমরা। তো এত ডিটেলস আমাদের দরকার নেই। তো এরর ইন পারসেপশন অথবা পার্সেপশন ডিসিশন এগুলো আমাদের লাগবে না, বায়াস ইউনিকও লাগবে না, এত ডিটেলস আমাদের আসে না। তো আমরা নেক্সট শুরু করবো পারসেপশন অ্যাট এ গ্লান্সে। কাজটা অনেকটাই আমরা টেনে দিবেন, এইভাবে হলেই আমাদের এই সপ্তাহের মধ্যে এই চ্যাপ্টারও কমপ্লিট হয়ে যাবে, আমাদের আরেকটা বড় চ্যাপ্টার হয়ে যাবে। তারপর আমাদের আর খুব হেডেক নেই, খুব তাড়াতাড়ি বাকি চ্যাপ্টার গুলো আমরা করে পারবো। তো যতটা যা করানো হলো, যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে হবে অবশ্যই আরেকবার বাড়িতে দেখেন, যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে আমাকে নেক্সট ক্লাসে করে নেবে। আর যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করলে না, রেকর্ড করবে, অবশ্যই দেখবে যেভাবে ক্লাসের শিডিউল বলা হয় ক্লাসগুলো সেভাবেই হবে। ক্লাসের আধ ঘন্টা আগে আমাকে একটু জানিয়ে দেবে, তো আমরা ক্লাস ঠিক টাইমে করতে পারি। তো কারো যদি ফার্দার ক্লাস থাকে বলতে পারো, না লিভ করে যাও। নেক্সট দিন আমাদের নাম্বার 22 থেকে